হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে। 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যেই কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো? ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু ঘটনা ফাঁস হওয়ার পর রাজনীতিতে যে উত্তেজনা চলছে, যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের মধ্যেই নানান সমীকরণ, নানান ডাইমেনশন আমরা লক্ষ্য করছি। দর্শক, একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে, এবং পরবর্তীতে যে প্রপারলি কোঅপারেট করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, একবার ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা না বলা, মানে ইত্যাদি ইত্যাদি। এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ অত্যন্ত সোচ্চার। এমন সময় সামনে ভিডিও এনেছেন যেটা নিয়ে তোলপাড়। অবশেষে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু জবাব এসেছে, মুখ খোলা হয়েছে। প্রিয় দর্শক, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে হাসনাত আব্দুল্লাহ তাকে নিয়ে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটাকে কেন্দ্র করে মানে ঝড় উঠে গিয়েছিল, কালবৈশাখী ঝড়ের মতো ঝড়, যেটা এখন পর্যন্ত থামেনি। অবশেষে সেনাপ্রধানের পক্ষ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে। কী বার্তা দিয়েছে সেটি আপনারা অবশ্যই জানবেন ভিডিওর ভিতরে। তার সাথেও রয়েছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও। জিএম কাদের জাপা চেয়ারম্যান তিনি কিন্তু ভারতের সাথে গোপনে যুক্ত হয়ে শেখ হাসিনাকে নতুন করে দেশে আনার জন্য বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় দর্শক, এই জিএম কাদেরের গোপন কিছু রহস্য ফাঁস করেছে ডক্টর ফয়জুল হক। তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় কয়েকটা ভিডিও। আশা করি সকলেরই আপনাদের এই ভিডিওগুলো দেখা এবং শোনা দরকার, তাহলেই জানতে পারবেন দেশের পরিস্থিতি বর্তমানে কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি বর্তমানে কেমন, কি হতে যাচ্ছে আগামীতে, সব কিছুই জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে এই বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনারা ইউনাইটেড থাকেন। জিএম কাদেরের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে। জিএম কাদের সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন। এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে
এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে সব জায়গায় রাজনীতিতে জিএম কাদের সাহেব। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশের 5ই আগস্টের যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের 5 তারিখে পালিয়ে গিয়েছে, তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে, তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন। কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু এই জিএম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন গত 16 বছর যা বলতে পারেননি তা আরও নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে, সবগুলো বক্তব্যের মধ্যে একটাই, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে বাদ রেখে কোনো হবে না, এখানে চালকের সমস্যা, গাড়ির সমস্যা নেই, বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন। আপনি কি ভাবছেন যে জিএম কাদের সাহেবের সেই কলিজা আছে, যেই কলিজা দিয়ে 5ই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন? মোটেও না। এটা একটি গোপন চুক্তির অংশ, এটা একটা পরিকল্পনার অংশ। যেই জিএম কাদের গত 16 বছর দেশের জন্য, মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই, আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই, যেই জিএম কাদের পূর্ববর্তী সময়ে ভারতে ভিজিট করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই, কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই, সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে। এবং কোন সময় স্রোতের বিপরীতে যখন বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে, যে আওয়ামী লীগেরও ছিল, তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য, সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা? না। তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে, আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আমার কাছে তথ্য আছে, এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি জাতীয় পার্টি, কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা। এই বলার অনেকগুলো কাজ আছে, এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের বিষয়টাকে হালকা করে দেওয়া হবে এবং এটার ভূমিকা পালন করবে জিএম কাদের। আমি সবসময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম। বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হলো, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল। এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল, তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে, ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে। কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে, কাজ করবে আওয়ামী লীগের জন্য। যতদিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে, ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখা হবে। জাতীয় পার্টিকে সেভাবে করেই এই বিএনপিকে ঠেকানোর জন্য, সেই সময়ের ইতিহাস বলছি, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে জনগণের কাছে স্বৈরশাসক হিসাবে আসে এবং যে 9 বছর তারা কাজ করেছে, তাদের প্ল্যান ছিল ওই 9 বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা চলে আসবে বিদায় জাতীয় পার্টিকে 9 বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে, নামলেই আওয়ামী লীগ আসবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে, কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে। তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি। সেই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখেন সেই সময় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে, পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে। তার মানে হচ্ছে এই জাতীয় পার্টিটাকে তৈরি করা হয়েছে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। এই যে গত 16টি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল, এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি। কখনো রওশনের সাথে দিয়ে, কখনো বিদিশার সাথে দিয়ে, কখনো জিএম কাদেরকে দিয়ে, এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে। তারা ওখান থেকে নেতৃত্ব দেয়, ওখান থেকে পরিচালিত হয়। এবং ভারতপ্রেমী একটা দল যদি বাংলাদেশে এখন থাকে তার নাম জাতীয় পার্টি, এবং যেটা এখন 3টা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে, এই 3টার কার্যালয় হচ্ছে ভারতে। কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে রওশনের সাথে কিভাবে ব্যবহৃত হয়েছে। তখন কিন্তু জিএম কাদের সাহেব আবার একটু ন্যায়সঙ্গত কথা বলে ভাব নিতে চেয়েছে যে আমাদের সাথে আছে, কিন্তু আসলে এটা তাদের পরিকল্পনার অংশ। তাকে একটু ইমেজ গ্রো করার তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছে ভারত। পরবর্তীতে আবার এই লোকই এখন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে। 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যেই কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো? ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছেন
যে রিফাইন করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এনে তাদেরকে নির্বাচনে আনতে হবে। এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেনা প্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায়। ভারত বলছেন অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে, গত 16 বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়েছিল? আমরা তো দেখেছিলাম সেই 14 সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে, সেখানে 154টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। 18 সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে 8 নির্বাচিত হয়েছিলেন। আবার আমরা যখন 16 সালে এসে দেখলাম আমি দামি নির্বাচনের খেলা, নিজেরা খেলায় মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন। তখন ভারত কেন ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন না? এবং আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনিও তো সেই সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তখন আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন চান নাই। এখন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বলছেন ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন না, তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনের দোহাই দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগকে আবারও দেশে ফিরে এনে তাদেরকে আবারও দেশে প্রতিষ্ঠিত করা, এটাই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি। আমি সেলুট দেই, আমি শ্রদ্ধাভাজন ভরে আমি ভালোবাসা জ্ঞাপন করি আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে। তাকে সেলুট জানাচ্ছি এই জন্য যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ক্যাম্পে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি সেই প্রস্তাবকে নাকচ করে পরিষ্কারভাবে বলেছেন যে স্বৈরাচারদেরকে যদি দেশে ফিরাতে হয় আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে তাদের দেশে ফিরতে দেব না। এমনকি তিনি পরিষ্কার করে বলেছেন মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বক্তব্যটি একটু বিরল। অন্যান্য অনেকেই হয়তো বা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়েছেন, কিন্তু তারা সেনা প্রধানের চোখের উপরে চোখ রাঙিয়ে এমন কথা বলেছেন এমন ইতিহাস আমার জানা নেই। সুতরাং আমরা হাসনাত আব্দুল্লাহকে সেলুট দেই, আন্দোলনের শুরু থেকেই তিনি সাহসী ভূমিকা রেখেছেন বলে আমি মনে করি। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলি, এই ঘটনার দ্বারা আরেকটি বিষয় কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার। আমরা যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনা প্রধানের কারণে। এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল। আমরা দেখেছি বিপ্লব হওয়ার পরে আমরা দাবি তুলেছিলেন ছাত্র জনতা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার পদ থেকে সরানোর জন্য, কিন্তু সেনা প্রধান সেখানে বাধা দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয় নাই। বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন, সেখানেও সেনা প্রধান বাধা দিয়েছেন। এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করতে চেয়েছিলেন, তিনি আয়নাঘরে যেতে বাধা দিয়েছেন। কয়েক মাস পরে যখন যেতে দিলেন তখন আয়নাঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন। আমরা দেখেছি বাংলাদেশের বহুল জনগণের আকাঙ্ক্ষিত পিলখানা হত্যাকাণ্ড। কিন্তু তার তৎকালীন সময় মানে যদি তিনি ভূমিকা না রাখতেন তাহলে শেখ হাসিনাকে হয়তো দেশের বাইরে পাঠানো সম্ভব হতো না। আমি সেটা অবশ্যই বলবো, আমি এখানে শেষ করছি। তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে হয়তো 2000, এখন বলছি মৃত্যুর সংখ্যা, এটা হয়তো 5000-এ উন্নীত হতো। সে জায়গা থেকে তিনি রক্ষা করেছেন। যেটা বললেন মনিরুল ইসলাম রবি যে কথাগুলি, যে যুক্তিগুলি তিনি দাঁড় করিয়েছেন, সেগুলিকে আপনি একদম পার্টিকুলারলি সেগুলির বিপরীতে আপনার কোনো কাউন্টার? আপনার প্রশ্ন এবং মনিরুল ইসলাম রবি ভাইয়ের জায়গায় আমি আসবো, আমি আপনার প্রশ্ন এবং রবি ভাইয়ের জায়গাতে আসবো। আমি এখানে পরিষ্কার করে বলি, পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচারের বাধাগ্রস্ত করে সেনাপ্রধান বলেছিলেন এটা বিডিআর হত্যাকাণ্ড করেছে, এখানে নো বাট ইফস ফুল স্টপ, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি লক্ষ্য করি, আপনি বলছেন 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছে, যদি না দাঁড়াতো হত্যাকাণ্ড আরো হতো, জনগণের আরো জীবন দেওয়া লাগতো। আমি কথার সঙ্গে একমত, 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, এই জন্য আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি, তাকে সেলুট জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি। দেশের মানুষ মনে করেছিল সেনাপ্রধান জাতির নায়ক, তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার পালিয়ে গেল, আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি পরিষ্কার করে বলি সাগর ভাই, 5 তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন, এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন। এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন, তাহলে তিনি জাতীয় ভিলেন হিসেবে জাতির কাছে অভিহিত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমি সেনাপ্রধানের কাছে জানতে চাই, আপনি 5ই আগস্টে জনগণের পাশে যদি সত্যিই দাঁড়িয়ে থাকেন, এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয়, এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন? তাহলে আপনার কি 5 তারিখে জনগণের পাশে দাঁড়ানো আপনার কি সেটা নাটক ছিল? আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা, এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত। আর যে বিষয়টি মনিরুল ইসলাম রবি ভাই বলেছেন, তিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক দিন থেকে আমি তাকে চিনি, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছেন, তিনি তার মত দিয়েছেন। কিন্তু আমি আমার মতে বলি, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসী, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন অথবা ক্যান্টনমেন্ট সম্পর্কে তার মন গড়া কোনো বক্তব্য ফেসবুক স্ট্যাটাস দিয়ে পুরো দেশে একটা হইচই ফেলবেন, এত বেশি সাহস হাসনাত আব্দুল্লাহর আছে বলে আমি মনে করি না। এখন আসেন আমি যে বিষয়টি বলতে চাই, 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। আজকে ভারত যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে কাজ করতে বলছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরানোর জন্য যে রেসিপিগুলো দিচ্ছেন, সেই রেসিপি অনুযায়ী তিনি কাজ করছেন মূলত 3টি কারণে। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। এখন আপনি প্রশ্ন করবেন নিজে বাঁচার জন্য কি করতে চাই? আমরা কিন্তু জাতিসংঘের রিপোর্টে প্রকাশ্য দেখেছি বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার
66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে, অর্থাৎ সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো, এর কিন্তু সঠিক উত্তর আমরা পাইনি। 2 নম্বর কথা, 5 তারিখে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে কত সত্য, কিন্তু 5 তারিখের আগে কিন্তু অনেক জায়গায় সেনাবাহিনীদেরকে আমরা জনগণের বুকে গুলি তাক করতে দেখেছি। এর জন্য কিন্তু সেনাবাহিনী জনগণের কাছে ক্ষমা চাইনি। আরেকটি কথা, আওয়ামী লীগ দলের 626 জন নেতা কর্মী আমরা নিউজের মধ্যে পেয়েছি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে নিরাপদে তারা দেশ থেকে বের করে দিয়েছেন, এরও জবাব তারা দেন নাই। সর্বোপরি কথা, আপনি বলছেন 5 তারিখে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর প্রধান, কত সত্য, কিন্তু সেনাবাহিনীর প্রধান তো নিরাপদে স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তিনি তো হাসিনাকে পালিয়ে না দিয়ে গ্রেপ্তার করতে পারতেন, অথবা জনগণ তো সেই দিন স্বৈরাচারের ফয়সালা করতো। আজকে আমরা শেখ হাসিনার বিচার তো বাংলাদেশে করতে পারতাম। আজকে বাংলাদেশের বিচার কেন বাধাগ্রস্ত হচ্ছে? স্বৈরাচারকে তিনি নিরাপদে পালিয়ে দিয়েছেন, এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু ঘটনা ফাঁস হওয়ার পর রাজনীতিতে যে উত্তেজনা চলছে, যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের মধ্যেই নানান সমীকরণ, নানান ডাইমেনশন আমরা লক্ষ্য করছি। দর্শক, একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে, এবং পরবর্তীতে যে প্রপারলি কোঅপারেট করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, একবার ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা না বলা, মানে ইত্যাদি ইত্যাদি, এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ অত্যন্ত সোচ্চার। এমন সময় সামনে ভিডিও এনেছেন যেটা নিয়ে তোলপাড়। এখন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের সামনে, তাতে তো জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষিপ্ত হবে, এবং হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাতে তো জনগণ ক্ষিপ্ত হবে। আসিফ মাহমুদের ওই ভিডিও যেখানে বলা হয়েছে যে ওয়াই নট এনি আদার, ওয়াই প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড মামলার আসামি, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন, এই ভিডিও সামনে আসার পর এবং হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট সামনে আসার পর জনগণ অনেকে কোনো কর্মসূচি ছাড়াই রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু জনগণ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং বিভিন্ন মহল থেকে সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া হচ্ছে এবং তাকে অপসারণ করার দাবি উঠছে। তো এটা একটা দিক সরকার নড়ে চড়ে বসার, এবং আসিফ মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুলের একটা ফোনালাপ ফাঁস হয়েছে, আমি জানি না যে সেটা শতভাগ সঠিক কিনা, সেই ফোনালাপ সঠিক না হলেও চিত্র এরকমই। সেখানে ওয়াকারের প্রতি আসিফ মাহমুদের চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে এবং আসিফ নজরুল তাকে আশ্বস্ত করছেন যে কিছু হবে না, ওয়াকার কিছু করতে পারবে না। এর মধ্যে গভীর রাত 2টার সময় উপদেষ্টা মাহফুজ, যদি তিনি নিজেও এখন চরম বিতর্কিত, তার মানে ঘুম হয় না, রাত 2টার সময় ফেসবুক পোস্ট দেন, তাহলে ঘুমান কখন? ইবাদত বন্দেগী বা কোনো কিছুরই তো লক্ষণ দেখা যায় না কার্যক্রমে, রাত 2টার সময় কেন ফেসবুক পোস্ট দিতে হবে? মানে একটু বেপরোয়া লাইফস্টাইল মনে হচ্ছে। মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে এই পরিস্থিতির সাথে রিলেট করে ইশারা ইঙ্গিতে নানান কথা বলেছেন, সেটা আবার পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা, মানে পরিস্থিতি যে জটিল, জনগণ যে ক্ষুব্ধ, এটাকে একটু মিটিগেট করার চেষ্টা করছেন মাহফুজ আলম। এবং সরকার নানানভাবে নড়ে চড়ে বসেছে এবং ছাত্র উপদেষ্টারাই বিষয়টা ডিল করছে। সেনাপ্রধানকে প্রচন্ড চাপের মধ্যে রাখার একটা উদ্যোগ হয়তো সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যেটা আসিফ এবং মাহফুজের কার্যক্রম থেকে স্পষ্ট। আসিফ কথা বলছেন একটু র্যাকলেস ভাষায়, আর মাহফুজ একটু ভদ্র ভাষায় কথা বলছেন, কিন্তু মাহফুজের বার্তাও সেনাপ্রধানের বিরুদ্ধে একটু ভদ্র ভাষায়। আমরা মাহফুজের ফেসবুক স্ট্যাটাসটা একটু ব্যাখ্যা করবো, এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে। রাষ্ট্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না, মাহফুজ আলম এক্স্যাক্টলি রাষ্ট্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণ কথা বলছে না। পিনাকি ভট্টাচার্যও রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছে না, রাষ্ট্রের প্রতিষ্ঠানের কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বলছে। সেনাবাহিনী খারাপ এই কথা কেউ বলছে না, কিন্তু কিছু সেনা কর্মকর্তা যে খারাপ এই কথা মানুষ বলছে। কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না বলে আহ্বান করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 21 মার্চ দিবাগত রাত 2টায় দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি কথা বলেন। পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েক মাস কাজ করেছি। খুবই জটিল প্রক্রিয়া ছিল, সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা, শক্তিশালী জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুলো করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরমেন্সের ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, পুনর্গঠন তো করতেই হবে, এর সাথে আমরা শতভাগ একমত যে কোনো প্রতিষ্ঠানকে আমাদের প্রতিপক্ষ বানানো যাবে না, আমরা প্রতিষ্ঠান সংস্কার চাই। মাহফুজ সেই বার্তা দিয়েছেন যে প্রতিষ্ঠানের কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে ছাড় দেওয়া হবে না, কিন্তু প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে নয়। তিনি আরো এখন ওয়াকারুজ্জামানের সেম কাজ করছে, যে প্রতিষ্ঠানের ধোয়া তুলে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা কিছু অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। প্রতিষ্ঠান আর কিছু অপরাধী এক নয়, পার্থক্য আছে। তিনি আরো লেখেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি পদচ্যুত বিচারের আওতায় এনেছে। তো এটার অর্থ হচ্ছে যে প্রয়োজন যদি হয় সেনাবাহিনীর মধ্যেও অনেকে শাস্তি, সেনাবাহিনী অনেকে শাস্তি পেয়েছে, বরখাস্ত হয়েছে, আর অনেকে আছে, তো এটা চলবে, এটা প্রক্রিয়াধীন, এটা বোঝানোর চেষ্টা করছে মাহফুজ। তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে। তাছাড়া সব প্রতিষ্ঠান নিজেদের হাত পরিষ্কার করতে হবে, কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। এখন পর্যন্ত দেখেন সেনাবাহিনী অ্যাজ এ হোল তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা স্লোগান দিয়েছে আমি কোথাও দেখিনি। ব্যক্তি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে দিয়েছে, কিন্তু অ্যাজ এ হোল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিয়েছে তা না, বরং পুলিশের বিরুদ্ধে অনেকে অ্যাজ এ হোল বক্তব্য দেয়, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাজ এ হোল কেউ বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন।
তো সবগুলো ভিডিও দেখার পরে এবং বিস্তারিত আলোচনা শোনার পরে কি জানলেন, কি বুঝলেন, সেই বিষয়টা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।